ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব রুহুল আমিন গাজী, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং অ্যাডভোকেট আমিনুদ্দিনের কথা শুনছিলেন। আমি তার সাথে একটু যুক্ত করতে চাই যে রাষ্ট্রপতি এমনউদ্দিন আহমেদ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের সাম্প্রতিক প্রস্তাব যেটা আপনাদের সামনে দিয়েছিলেন, মানে আপনাদের আয়োজিত সমাবেশে, সেটা কি 2013 সালে শেখ হাসিনা প্রস্তাবিত সর্বদলীয় সরকারের প্রায় কাছাকাছি নয়? আপনি কি মনে করেন যে ওই সময় ওই প্রস্তাবটি গ্রহণ করলে এই সংকটের মধ্যে আমাদের পড়তে হতো না? আপনি যদি একটু ব্যাখ্যা করেন আপনার জায়গা থেকে। হিসাবে হায়দার সাহেব যেটা বলেছেন যে এই যে আলোচনা, আমি কিন্তু বেগম খালেদা জিয়ার 7 দফার মধ্যে কোনো শর্ত দেখিনি কখনো যে আপনারা পদত্যাগ করে এসে আলোচনা করেন। এবং এই যে আলোচনার যে প্রস্তাব বিএনপির পক্ষ থেকে বারবার দেওয়া হয়েছে, কখনো কিন্তু একবারও বলেনি আপনারা পদত্যাগ করে এসে আমাদের সাথে আলোচনা করেন বা এই দাবিটা মেনে তারপর আলোচনা, এই কথা কিন্তু একবারও বলেনি। এক্স্যাক্টলি। আপনি একটু কন্টিনিউ করেন, আমি শুধু প্রশ্নটা করে রাখি। বেগম জিয়া সেই 7 দফা প্রস্তাব দেওয়ার 3 দিনের মাথায় কিন্তু সরকার পতনের আন্দোলনে ডাক দিলেন। না, সরকার পতনের ঠিক করে না, সরকার পতনের আন্দোলন ডাক দেয়নি। প্রথমত যেটা ঠিক হলো 5 জানুয়ারি, না ওটা 25 জানুয়ারি তো অনেক পরে ঘটনা। জি, মানে এই সেখান থেকে শুরু হলো, সেটা কিন্তু শুরু হলো গাজীপুর থেকে। জি, গাজীপুরে যে জনসভা করতে দিল না এবং পরে যে ঢাকায় জনসভা করতে চাইলো, সেটা 5 তারিখ না দিয়ে 6 তারিখ দিতে পারতো। ঠিক আছে, আপনারা 5 তারিখ করেন, 6 তারিখ করেন, এটা বলে দিলে সরকার থেকে কিন্তু বিরোধী বিপদে পড়তো যে আপনার তো জনসভার সুযোগ দিচ্ছে, কিন্তু দেবই না। আগের কোনো জনসভায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলাম না, আর এখানে একটা জনসভা করলে সন্দেহ। ঘটনাটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল যে আমাকে কথা বলতে দিবেন না, আমাকে দাঁড়াতে দিবেন না, আপনার গণতান্ত্রিক সরকার, এটা কি ধরনের কথা? কাজে আপনি 5 তারিখ না সাথে সেই জায়গায় একটা কথা। সুতরাং আমি যেটা বলতে চাইছি যে খালেদা জিয়ার ওই 7 দফার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে আছে সর্বশেষ যে আসেন আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এই সমস্যার সমাধান করি। কিন্তু বিএনপি বা বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে কখনোই প্রস্তাব দেওয়া হয়নি যে পদত্যাগ করে আসেন, আমারটা মাইনা আসেন, এই প্রস্তাব কখনো দেননি। বরং বারবারই তারা আলোচনা চেয়েছে। এখন যেটা আপনি বলতেছেন যে সর্বদলীয় সরকার, আমরা এখন এই যে ধর আমিন ভাই যেটা বললেন যে ওখানে গিয়েছিলেন, একটা আতিথ্যতা করেননি। আপনার দেখেন বেগম খালেদা জিয়াকে আপনি বিদ্যুতের লাইন কেটে দিবেন, এটা মানে বিদ্যুৎ লাইন কেটে দিবেন, পানির লাইন কেটে দিবেন, এখনো তাদের ইন্টারনেট নেটওয়ার্ক ডিশ আরো কি কি চালু করা হয়, এগুলি তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমাদের রাজনৈতিক একটা কালচার একটা ইয়ে তো আছে, আপনি যেই হন না কেন। আজকে মন্ত্রীরা বলতেছেন, আপনি বলছেন মন্ত্রীরা আলোচনার কথা বলছেন, মন্ত্রীরা আলোচনার কথা শুধু বলছেন না, মন্ত্রীরা বলছেন যে আলোচনার যে প্রস্তাব নেয় তার দেশের শত্রু। প্রকাশ্যে মায়া বলছে কালকে পরশু দেখলাম যে আলোচনা যারা প্রস্তাব তার দোষ, এবং টকশোওয়ালারা আমাদেরও তারা গালিগালাজ করে, কয় যে এরা বৈশা বৈশা জ্ঞান দিতেছে, আমরা জ্ঞানী, আমরা জ্ঞান নিতে হবে না তাদের কাছ থেকে, এরাও জাতির শত্রু, এইভাবে কথা বলতেছে। সেদিন দেখলাম যে কি কামরুল ইসলাম কামরুল সাহেব, এই যে তারা মানে আলোচনার যে প্রস্তাব দেয় সেই শত্রু, আলোচনাই করা যাবে না, এটা হলে তারপরে তো নানান কথা আছে। এখন প্রশ্নটা হলো যে বিরোধী দল একটি আন্দোলন করছে, তাদের আন্দোলনের গতি প্রকৃতি একটা জায়গায় যাচ্ছে। এখন আপনি সরকার, দায় দায়িত্ব কিন্তু সরকারের বেশি, বিরোধী দল তার কাজ করবে, সরকার কিন্তু বিরোধী দলকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে আসবে। সরিয়ে নিয়ে আসার জন্য কি আছে, বিরোধী দল নানান টেকনিক আমরা অতীত দেখছি। আলোচনার প্রস্তাব দেয়, আলোচনার প্রস্তাব দিলে যেহেতু তারা আলোচনা চাচ্ছে, একটা আলোচনার প্রস্তাব দিলে বিরোধী দল তো ওই জায়গায় থাকতে পারবে না, তখন কিন্তু জাতি ধরবে যে তুমি এখন কেন তুমি আবার আন্দোলন করতেছো, আলোচনার কথা বলছো, আলোচনা তো ডাক দিয়েছে সরকার। তো আমি এটা বুঝতে অক্ষম যে সরকার কেন আলোচনার বসবেন না, এইটা পৃথিবীর ইতিহাস বলে না, এবং এটা কোনো সরকারের বুদ্ধিমত্তা পর্যন্ত তাও আমি মনে করি না। দ্বিতীয় আপনি দেখেন জি এমনদিন আমরা যে সর্বদলীয় সরকার, আমি সর্বদলীয় সরকার আসতেছি, এমনদিন সাহেব যে সর্বদলীয় প্রস্তাব দিয়েছে। এখন আমাদের দিক থেকে আমি স্যারের সাথে কথা বলেছি, স্যার বলে যে যেহেতু এনারা কেয়ারটেকার নিবেন না, ওনারা কেয়ারটেকার চাইতেছেন, তাহলে একটা মাঝামাঝি একটা থাক না। আর কেয়ারটেকারও তো আসলে সর্বদলীয় হয়, এই দলের থেকে 5 জন নেয়, ওই দলের থেকে 5 জন নেয়, সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু নামটা হয়তো আপনারা কেয়ারটেকার দেন, কিন্তু আমরা বারবারই দেখছি যে দুই দল থেকে ভাগ করে 5 জন করে নিয়ে 10 জন বানায়। তো কাজে আমি তো সেটাই বলছি যে আসেন তাহলে সব দলের থেকে মিলিয়ে এমন একটা সরকার আমরা করি, যেই সরকারের মধ্য দিয়ে এই নির্বাচন একটা পরিচ্ছন্ন নির্বাচন করার ব্যবস্থা করব। এইখানে আমি আপনাকে দুটি প্রশ্ন করতে চাই। এক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছাকাছি প্রস্তাব দিয়েছিলেন 2013 সালে, আর দুই হচ্ছে কেয়ারটেকার ব্যবস্থা যখনই আমাদের সংবিধানের সঙ্গে ছিল 2006 সালে, তখন কিন্তু কেয়ারটেকার অধীনে নির্বাচনটি হতে পারে নাই। আপনি জানেন বিচারপতি কে এম হাসানের ঘটনা, তারপরে শেষ পর্যন্ত বিচারপতি ইয়াজুদ্দিন। কেয়ারটেকার ব্যবস্থা তো সেই সময় আসলে যথেষ্ট বিতর্কিত হয়ে গিয়েছে। ওয়ান কাইন্ড অফ কেয়ারটেকার ছিল, হয়তো ওইভাবে কেয়ারটেকার
বিচারপতি কে এম হাসানকে আওয়ামী লীগ তখন মানে নেই বলে বিচারপতি কে এম হাসানের ক্ষেত্রে যদি আমরা সত্য অনুসরণ করি তাহলে বলতে হবে বিচারপতি কে এম হাসান হতে চাননি। তার কাছে যখনই প্রস্তাব চাইনি গিয়েছে, কখন না 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 যখনই প্রস্তাব গেছে, খালেদা ঠিক না, কখন হতে চায় না যখন সে দেখলো যে এখানে যখন প্রস্তাব গেছে, কবে তিনি ছাত্রদল করতেন আমরা নাকি যদি কাগজপত্রের কথা না 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 তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তিনি যখন তার কাছে প্রস্তাব গিয়েছে তখনই তিনি মানা করেছেন। আসলে প্রথম তিনি না করেন নাই, না না তাকে যখন যখন না না জিজ্ঞেস করা হয়েছে তিনি তখন বলেছেন যে যদি কোনো আপত্তি থাকে কারো পক্ষ থেকে তাইলে আমি যাব না। কথাটা এরকম ভাই উনি বলছেন যে আমার এর আগে সুযোগ হয়নি, কারণ আমাকে কেউ জিজ্ঞেস করে নাই, আমাকে যখনই জিজ্ঞেস করেছে স্পষ্ট করেছে তখন আমি মানা করেছি। যখন আমার কাছে প্রথম মানে উনি কোনো কথা আইন অনুযায়ী বলেন নাই। প্রস্তাব আসছে, কিন্তু যখন দেখলো যে আওয়ামী লীগ বলছে যে কে এম হাসানকে মানি না, জি। তখনও কিন্তু তিনি বলছে আমি এটাতে যাব। গাজী ভাই, আওয়ামী লীগ আচ্ছা, যাই হোক, থেকে বলছে মানে এখন না। হলো সেই কেয়ারটেকার সিস্টেম ব্যবস্থায় কেয়ারটেকার সম্পর্কে আমি আরেকটু বলি। গাজী ভাই, আপনার মনে আছে কিনা 2011 সালের 1 মে গাজীপুর জনসভায় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বিচারপতি এবিএম খায়রুলের অধীনে তিনি নির্বাচন করবেন না। কোথায়? গাজীপুরের জনসভায় 2011 সালের 1 মে তিনি বলেছিলেন 10 মে বিচারপতি খায়রুল হক রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। না না যাই হোক, সেটা তো এবিএম খায়রুল সব তো বাতিলই করে দিয়েছে, তার অধীনে নির্বাচন। না না, তার আগে 10 দিন আগে বলেছেন বেগম জিয়া। এটা তো এখন কেউ বলছে কে এম হাসান মানি না, তারপরে সেই জন্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যাই হোক, জি। এখন কথাটা হলো তাইলে তো এক জায়গায় তো আমাদের যেতে হবে, রাইট। এক জায়গায় এমন একটা জায়গায় যেতে হবে নির্বাচনটা যাতে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। খালি বিএনপির কাছে গ্রহণযোগ্য হইল না, আমি মনে করি যে আওয়ামী লীগের কাছে নির্বাচন গ্রহণযোগ্য। এক্স্যাক্টলি, সেই কারণেই আমরা বলছি যে তাইলে সকল দলের কাছ থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, আছে এরকম লোক তো আমাদের দেশে এখনো আছে, এমন লোক আমরা দিতে পারি যে তারা এই নির্বাচনকালীন সময়টা আপনার প্রশাসনটাকে ঢেলে সাজাবে, নির্বাচন কমিশনটাকে ঠিকঠাক করবে, মাঠে যারা এটা নির্বাচন কমিশন শক্তিশালী করে হবে না, এটা না, নির্বাচন শক্তিশালী দরকার। মানে নির্বাচন কমিশন শুধু না, এই যে 3 জন বসে থাকে 5 জন না, পুরা নির্বাচন কমিশনের যে ছোটখাটো যে ব্যবস্থাপনা আছে এই টোটালটাকে এমন ভাবে সাজাবে যে এটা নিয়ে করুন। দেখেন ভারতে যে নির্বাচন হয় 10 দিন 15 দিন পরে গণে রেজাল্ট দেয়, কেউ তো কোনো প্রশ্ন তোলে না, কোনো প্রশ্ন তোলে না। ব্যবস্থাটা এরকম যে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। আপনি জানেন যে মমতা নির্বাচন কমিশন কি বলছিলেন, সাথে সাথে বলছে যে প্রত্যাহার না করলে তার মানে এই বাতিল করে দেব, সাথে সাথে মমতা সারেন্ডার করছে। দ্যাট ইজ দ্য পাওয়ার। কাজে আপনি আমরা কিন্তু অনেক কথা বলি, রাইট, ভারতের কিন্তু এটা তো আমরা শিখি না। কেন হবে না? আজকে সরকার বলছে তাদের লোকে জনগণ আছে, রাইট, আমি মনে করি আছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা একটা নির্বাচন করতে অসুবিধাটা কোথায়? আমার মনে হয় যে জনাব আমিনুদ্দিন আহমেদ, আপনার কাছে জনাব এম আমিনুদ্দিন, আপনি আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দেওয়াটা ঠিক হয়েছে কিনা, আপনি তার উত্তর দেননি। আপনি শুধু সেই উত্তরটি দিয়ে এই প্রসঙ্গে একটু কথা বলতেন। আমি আমার জানা, আমি আসলে পত্রিকায় যেটা দেখলাম, সরি টিভির স্ক্রলে যেটা দেখলাম যে সরকার কোনো মামলা করেননি, না, একজন ব্যক্তি মামলা করেছেন। ব্যক্তি যদি কেউ মামলা করে সেটা নিয়মটা হচ্ছে কি, আপনি তো নিজে মেসেজ ছিলেন, আদালতের দায়িত্বটা কি এটা কগনিজেন্স, উনি বলবেন যে থানাতে পাঠিয়ে দিবেন যে আপনার মামলা হবে কিনা, আপনার তদন্ত করেন। আমি সমর্থক গোষ্ঠীর কি সভাপতি নাকি জননেত্রী পরিষদের সভাপতি? শুনেন, আপনি জানেন তো বাংলাদেশে এরকম কত পরিষদ আছে, এটা কি কেউ খোঁজ রাখে? তো উনি কেউ যদি মামলা করে, ব্যক্তি কেউ আদালত তো না করতে পারবেন, আপনি মামলা করতে পারবেন না। মামলা করলে প্রসিডিউর হচ্ছে আমি বুঝি এই ধরনের মামলা করার ক্ষেত্রে এইগুলো মামলা করে অতি উৎসাহীরা, এরা কিন্তু কেউ না, এরা অতি উৎসাহী যারা তারাই করে। এবং আমি যেটা বলছি, যেটা রুলান ভাই যেটা বলছেন, আমি বলছি যে আন্দোলন, আমি আপনি পাশাপাশি শুধু যদি এইটাও বলতেন যে এই কথা তো সত্যি, মামলা অতি উৎসাহীরা করলো, কিন্তু বেগম জিয়ার বাড়িতে বিদ্যুতের লাইনটি 19 ঘন্টা কেউ না কেউ কেটে দিয়েছিল। আমি শুনেন, আমি যে ইন্টারনেট চালু হয় না, আমি যেটা বলছি যে আমি যেখানে আসতে যাচ্ছি আন্দোলনের কথাটা, আপনারা যে বলছেন আন্দোলন, হ্যাঁ, আন্দোলন হচ্ছে কার কারণে? যেন আমি গতকালকে শুনতে পেলাম একজন বলছেন, আজকে আমি সন্ধ্যার পরে বিবিসি সংলাপ শুনছিলাম, একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিএনপি সময় মন্ত্রী ছিলেন, পরীক্ষা মানে পরীক্ষাটাকে তুমি এত ভাবে, মানে কি বলবো, আমার কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হলো যে একজন যদি এই ধরনের একটা জাতীয় নেতা, উনি যদি মনে করেন তার আন্দোলনটাই বড়, তার ক্ষমতাটাই বড়, এই আমাদের এত লক্ষ লক্ষ ছেলেদের পরীক্ষার প্রয়োজন নাই, তাহলে এই দেশে কি আশা করতে পারেন? রুলাম মির বলছিলেন আরেকজন মন্ত্রীর কথা, ইনিও তো মন্ত্রী ছিলেন, খুবই কুতর্ক, কিন্তু আমাদের আমার তর্কটাকে আমি কুতর্ক বলছি, কিন্তু যেহেতু দর্শকের প্রশ্ন করছেন, আমি মেসেঞ্জার, ওরা বলছে যে 96 সালে পরীক্ষা পেছানো হয়েছিল, এসএসসি পরীক্ষা। আমি আসছি, আমি বলছি যে কেউ ওই সময় বলে এসএসসি পরীক্ষা সেই সময় কখন হয়েছিল, আপনার মনে আছে?
আপনার মনে আছে আপনার ওই সময় আন্দোলনটা কোন সময় হয়েছিল? ফেব্রুয়ারিতে বলছেন ফেব্রুয়ারিতে, এসএসসি পরীক্ষা ছিল মার্চে। না না ওই পরীক্ষার আগেই পরীক্ষা শুরু হওয়ার আগে হ্যাঁ আপনি দেখেন 15 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল, আমরা হয়তো ভুলে যাই নাই। এই জন্য তো অন্য ঘটনা। এই আমি বলছি যে আগে 96 সালে পরীক্ষা এইখানে হলো কি, কিন্তু 29শে মার্চ সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু লাগাতার অসহযোগ চলছিল, কিন্তু এই ধরনের মার্চ মাসে পরীক্ষাটি হতে পারেনি। সেটা আপনাকে আমি বলি, সেই আপনি তো 96 আপনি ছিলেন, গাজীবাই ছিল, আমি ছিলাম, উনিও ছিলেন। আপনি একটি গাড়ি পোড়ানো হয়েছিল, আপনি দেখান, একটি মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, সেটা দেখান। একটি মানুষকে পোড়ানো হয়েছিল, আপনি বলেন একটি মানুষকে পোড়ানো হয়েছিল, পেট্রোল বোমা হয়তো একটি মানুষ পোড়ানো হয়েছিল, আমি চ্যালেঞ্জ করতে পারি। না না এইভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষকে পোড়ানো হয় না, একটি মানুষকে পোড়ানো হয় না। গাজীবাই এই কথা কিন্তু সত্য যে কিছুক্ষণ আগে গাজীপুরে শ্রীপুরও রেলের কম্পার্টমেন্টে মারা হয়েছে, রাতের অন্ধকারে রেলে ফিশ প্লেট খোলা হয়েছে। এরকম ঘটনা আসলে খুব বেশি 96 ঘটনা, কিন্তু আমিন ভাই আপনার তো নিশ্চয়ই মনে আছে 96 সালে আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট পরিমাণে মিছিল, মিটিং, সমাবেশ, রাসেল স্কয়ারের অবস্থান সবকিছু করতে পেরেছিল। আজকে বিএনপি যেখানেই সমাবেশ করতে যাচ্ছে সেখানে তো সমাবেশ কিছু করতে পারছে না। আপনার সমাবেশ করতে ওনারা আসেনি তো না, ওনারা মনে করছেন যে এইভাবে পেট্রোল বোমা মেরে অথবা ওনাদের ককটেল মেরে যদি মনে করেন, আমি বলি যে আন্দোলন যদি ঢাকায় সমাবেশ করতে চাইলো না, গাজী ভাই আপনারা কি 13-14টা সমাবেশ করে নাই বিএনপি? আপনি কি একটু বলবেন যে আসলে গাজীপুরের সমাবেশ বিএনপি করে নাই কেন? অবরোধ করতেছে, যেই জায়গায় সমাবেশটা করলো সেখানে ছাত্রলীগ দখল করে নিল। ফ্যান্টাস্টিক। তারপর তো ছাত্রলীগকে দিয়ে আপনি সমাবেশ করতে দিলেন না। এখন বিএনপি চাইলে তো বিএনপি কিন্তু অফিশিয়ালি বলে মানতে হবে যে এই যে এর মধ্যে কতদিনে পুলিশ ক্রস ফায়ার নাকি কতজন লোককে হত্যা করেছে, গতকালে হত্যা করেছে, এর আগে মারতেছে। পুলিশের ক্রস ফায়ার তো র্যাবের ক্রস ফায়ার তো না না র্যাবের সাথে সংযুক্ত না। না ক্রস ফায়ার মানে কি আপনি ধরে নিয়ে না না। এখন কথাটা হলো যে আপনি রাজনৈতিক ক্রস ফায়ারের সামনে কে যাবে? আমি না খালেদ যাবে? না না রাজনৈতিক যাব না, সাধারণ মানুষ তাহলে কি করবে? আপনি বিরোধী দলের আন্দোলনে তো আমরা বরাবরই দেখেছি যে আন্দোলনে যখন নাকি তারা সরকার তাদেরকে স্বাভাবিক কার্যক্রম করতে দেয় না, তখন হরতাল এখন বলছেন যে ওনারা সরকারের যে রূপরেখা বলছেন 2013-তে আমাদের স্পষ্ট মনে আছে, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন আসেন আপনারা নাম দেন, আপনারা কোন কোন মন্ত্রণালয়ে যান সেটা বলেন, তাহলে আমরা জাতীয় সরকার গঠন করে নির্বাচনে যাই। তখন কিন্তু যাননি, এখন যে যাবেন না কোনো নিশ্চয়তা নাই। আর উনি যেন 7 দফাতে 7 দফার অন্যতম দফা কি ছিল? নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করতে হবে। তো সেটা করতে হলে আওয়ামী লীগ তো নির্বাচন আগেই তো পদত্যাগ করতে হবে, পদত্যাগ না করে কিভাবে আরেকটি সরকার হাতে ক্ষমতা